হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে, যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দ্যান আমাদের ওয়াইটির স্বনামধন্য চুলকানি দেবী। তো চুলকানি দেখলাম সকালবেলায় একটা আর্জেন্ট ভিডিও নামিয়েছে, কারণ চুলকানির এখন সোনায় সোহাগাময় দিন চলছে আর কি। তোমরা সবাই জানো যে কালকে একটা লাইভ হয়েছে এবং যেই লাইভে বলা হয়েছে যে সীমাদির নামে কিন্তু একটা কেস অলরেডি হয়েছে এবং আরও বেশ কিছু কেস দেওয়ার জন্য অনেক কিছু তৈরি হচ্ছে, আরও বেশ কিছু কেস সীমাদিকে দেওয়া হবে। তো একটা কেস অলরেডি হয়ে গেছে, সেটা কিন্তু আমরা জানতে পেরেছি, সেটা কনফার্ম, যিনি করেছেন তিনিই বলেছেন। এবার যেটা নিয়ে ও এই কয়দিন ধরে লাফালাফি লম্ফঝম্প করছিল যে শাস্তি চাই শাস্তি চাই, আলবাত শাস্তি চাই বলে চিৎকার করছিল, সেই জায়গায় থেকে ওর বুকে একটা ঠান্ডা অনুভূতি ও বোধ করেছে, যেটার থেকে সেই অনুভূতির দরুন আজকে ও আর্জেন্ট ভিডিও সকাল সকাল ও একটা নামিয়েছে ওর উৎফুল্লতা প্রকাশ করার জন্য। এবার সেইখানে দুটো সাবজেক্ট নিয়ে কথা হয়েছে, যেই দুটো সাবজেক্টকে আমি ব্যক্তিগতভাবে কখনোই সমর্থন করি না, কখনোই সমর্থন করি না, কোনো পরিস্থিতিতেই সমর্থন করি না। কারণ আমি মনে করি মানুষ যে কোনো পরিস্থিতিতে যদি মনে করে নিজেকে সৎ রাখবে তাহলে তিনি সৎ নিজে থাকতে পারেন বা নিজেকে রাখতে পারেন। সেই জায়গায় আমার এটা ছিল বলে ওটা করেছি, ওটা ছিল বলে এটা করেছি, এই লজিকে আমি বিশ্বাসী নই। কোন কারণে বলছি সেটা হচ্ছে, প্রথম বলি ক্রাউড ফান্ডিং যেটা বারবার আমাদের ওয়াইটিতে উঠে আসছে এবং যেটার বিরোধিতা আমাদের ওয়াইটির যিনি আইনের দিকটা দেখছেন তিনি বারবার সেটাকে বিরোধিতা করেছেন যে ক্রাউড ফান্ডিংকে প্রশ্রয় দেওয়া যায় না, ক্রাউড ফান্ডিং কেউ এখানে করবে না, কারণ এখানে পরিশ্রম করে টাকা ইনকামের জায়গা। ভাই তুমি তোমার কন্টেন্ট করো, সেই কন্টেন্টের বেসিসে তুমি টাকা ইনকাম করো, সেখানে কারো কিছু বলার নেই। কিন্তু তার বাইরে তুমি মানুষ ঠকিয়ে বা তুমি বিভিন্ন সময় বিভিন্ন বিপদে পড়বে এবং তুমি ঠিক করে রাখবে ভাই আমি এক এক সময় এক একটা বিপদে পড়বো আর ক্রাউড ফান্ডিং করে টাকা তুলবো, এটা সমর্থনযোগ্য নয়। এটা আমিও ওনার সাথে 100% সহমত পোষণ করি, এটা সমর্থনযোগ্য নয়। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের এই যে চুলকানি লাইভটা যে ভিডিও একটা করলো এবং সেখানে তার ক্লারিফিকেশন দিতে বসলো যে ক্রাউড ফান্ডিং সেও করেছে। আজকে ক্রাউড ফান্ডিংয়ের কথা সীমাদি বলছে অন্যায় করছে, একদম বলবো 100% অন্যায় করছে। বারবার তুমি বিপদে পড়বে, বারবার তোমাকে মানুষ সাহায্য করে তুলবে, এটা ঠিক জিনিস নয়। মানুষের ভরসাতে তুমি একেবারে চরম লেভেলের গিয়ে সেই লেভেলের গিয়ে তুমি যা মুখে আসবে মানুষকে বলবে বা তুমি ডেসপারেটলি একটা কাজ করবে, কারণ তুমি জানো যে তোমার পেছনে মানুষ হেল্প করার জন্য রেডি হয়ে আছে এবং সেই কারণে সেই মানুষগুলোর টাকাগুলোকে আত্মসাৎ করে তুমি তোমার কার্য হাসিল করবে বলে তুমি একেবারে ডেসপারেটলি কোনো কাজ করবে, এটা সমর্থনযোগ্য নয়, এটা সমর্থনযোগ্য নয়। কিন্তু আমার বক্তব্য, যে নিজে ক্রাউড ফান্ডিং করেছে সে কাউকে ক্রাউড ফান্ডিং করতে না করতে পারে। আমার বক্তব্য, যে মানুষ নিজে ক্রাউড ফান্ডিং করেছে সে যদি অন্য কারো ক্রাউড ফান্ডিং নিয়ে প্রশ্ন তোলে, সে সেই প্রশ্নটা তোলার যোগ্যতা রাখে কি? রাখে না। কেন বলছি রাখে না? আজকে সে যতই বলুক যে আমার এই পরিস্থিতি ছিল, আমার ওই পরিস্থিতি ছিল, আমি সেই পরিস্থিতিতে থেকে আমি ক্রাউড ফান্ডিং করতে বাধ্য হয়েছি, আমি বলবো এটা সর্বৈব মিথ্যে কথা, সর্বৈব মিথ্যে কথা। যদি তার ক্রাউড ফান্ডিংয়ের অপশান না থাকতো, যদি তার ভিউয়ার্স তাকে আশ্বাস না দিত যে তোমার বিপদ হলে আমরা তোমাকে সাহায্য করার জন্য রেডি আছি, তাহলে সেই বিপদটা সে যেন তেন প্রকারেণ অন্য কোনো প্রসেসে উদ্ধার করার চেষ্টা করত।
কিন্তু আমরা দেখেছি এই ক্ষেত্রে সে সেটা করেনি। আজকের ডেটে পরিষ্কার সে মানুষকে ঠকি এই ক্রাউড ফান্ডিংটা করেছে। তার যে ইনকাম করেছে, সে ইউটিউব থেকে যা টাকা ইনকাম করেছে সেই টাকা সে তার অ্যাকাউন্টে গচ্ছিত রেখে, মানে একেবারে নিজের টাকাটা সেফ রেখে তারপরে মানুষের টাকায় সে কেস লড়ার ধান্দা করেই ক্রাউড ফান্ডিংটা করেছিল। যদি সেটা না হতো, একটা বছরের মধ্যে একটা কেস লড়ার টাকা তার কাছে 1 বছর আগে কোনো টাকা পয়সা ছিল না। দিল্লিতে ট্রিটমেন্ট করার পরে তার হাত শূন্য ছিল। পরেই একটা কেসের জন্য তার এত টাকা চলে যাওয়ার পরেই তার এত বাহালতি কোনো মতেই আসা সম্ভবপর নয় যদি সেই ক্রাউড ফান্ডিংয়ের মোটা টাকা তার অ্যাকাউন্টে না ঢুকে থাকে। আজকে আমরা তার লাইফস্টাইল আগেও দেখেছি যে 5 টাকা মানে 10 টাকার পেস্ট দিয়ে দাঁত মেজে দিন কাটিয়েছে। ছোট ছোট সাবান কিনে সে ব্যবহার করেছে যাতে তার মানে যেটা তার স্বামী আয় করে সেই টাকার মধ্যে দিয়ে সে সংসার চালাতে পারে। কিন্তু আজকের ডেটে কিন্তু তার লাইফস্টাইল আকাশ এবং পাতাল পার্থক্য হয়ে গেছে। আজকে সে বলছে আমি খুব খারাপ পরিস্থিতির মধ্যে থেকে ক্রাউড ফান্ডিংটা করেছি। তোমরা সবাই জানো 1 বছর আগে আমার পরিবার মারাত্মক ধরনের একটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়েছিলাম। 2 মাসের মধ্যে একটা পরিবারের থেকে 3-3টে সদস্য চলে গেছিল 2 মাসের মধ্যে। প্রথমে আমার জেঠি শাশুড়ি, এই 3টে ঘর, আমার ঘর, তার পাশের ঘর, তার অপোজিটের ঘর, 3টে ঘরে 3টে মেম্বার 2 মাসের মধ্যে এই পৃথিবী থেকে চলে যায়। তোমরা সবাই সেটা জানো যারা আমার ভিডিও দেখো। সেখানে প্রথম মাসে আমার জেঠি শাশুড়ি চলে যায়। জেঠি শাশুড়ি যাওয়ার 1 মাস হতে না হতেই আমার ননদ মারা যায়। যেদিনকে ননদ মারা যায় সেই দিনকেই ননদ মারা যাওয়ার যেদিনকে ননদের শ্রাদ্ধ সেই দিনকে আবার আমার শ্বশুরমশাই মারা যায়। ননদের শ্রাদ্ধের দিন আমার শ্বশুরমশাই মারা যান এবং 3টেই ক্রিটিক্যাল রোগ। আমার ননদের কিডনি প্রবলেম ছিল, 2টো কিডনি তার নষ্ট ছিল, 5 বছর থেকে ডায়ালিসিসের ওপরে তার লাইফটা চলছিল। সেইখানে কি পরিমাণ অর্থ ব্যয় হতে পারে যাদের এই রকম দুরারোগ্য ব্যাধির সঙ্গে যেই সব পরিবাররা লড়ছে তারা জানে। এবং আমার শ্বশুরমশাই প্রায় মাসখানিক ধরে কোথায় ভর্তি ছিল? অ্যাপেলোর মতন নার্সিংহোমে ভর্তি ছিল, যেখানে ভেন্টিলেশনের কি চার্জ হতে পারে যাদের আইডিয়া আছে তারা জানে। শেষের দিকে আমাদের পরিস্থিতি এমন হয়েছিল, বাবুকে আমরা হাসপাতালে ভর্তি, ট্রিটমেন্ট চলছে, ডাক্তার বলছে এটা করতে হবে ওটা করতে হবে, আমরা টাকার কথা চিন্তা করছি কারণ পেশেন্টের কোনো উন্নতি নেই। পেশেন্ট শুধু শ্বাসটুকু নিচ্ছে, এর বাইরে তার পুরো এই জগতের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। না সে চোখ খোলে, না সে খায়, শুধু সে অক্সিজেনটা নেয়। এমতো অবস্থায় আমরা শুধু টাকার জন্য হন্যে হয়ে অ্যাপেলোর থেকে বের করে নিয়ে আসতে বাধ্য হয়ে তাকে ছোটোখাটো একটা নার্সিংহোমে দেওয়ার ব্যবস্থা আমাদের শেষে করতে হয়েছিল। আমি কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে ক্রাউড ফান্ডিং করতে বসিনি। আমার পিসি শাশুড়ি আমাকে ফোন করে বলল, তনুশ্রী তোর গয়নাগুলো বন্ধক দেওয়ার ব্যবস্থা কর, আর তো চালানো যাচ্ছে না। আমি বললাম ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই, যদি গয়না বন্ধক দিয়ে বাবুর ট্রিটমেন্ট হয় তাহলে গয়নাটা বন্ধক, তোমার ছেলেকে বলো কোথায় এখানে গয়না টয়না কী বন্ধক দেয় না দেয় এসব তো আমি জানি না, কারণ আমি খুব একটা ঘর থেকে বেরোই না। তো সেইটা আমি বললাম। এবার আমার হাজব্যান্ড বলল যে না, তোমার গয়নাতে হাত দেব না, আমি দেখছি অন্যভাবে ব্যবস্থা কি করা যায়। এবং চড়া সুদে টাকা অ্যারেঞ্জ করে বাবুর ট্রিটমেন্ট চালানো হলো এবং যেই টাকাটা এখনো পর্যন্ত আমাদেরকে পরিশোধ করতে হচ্ছে। তাহলে এই যে আজকে ওই নটঙ্কিবাজি কথাটা বললো না যে আমার কাছে কোনো পথ ছিল না, আমি সব পথ চেষ্টা করেছি। কোন পথ চেষ্টা করেছে? কোনো জায়গায় লোনের অ্যাপ্লাই করেছে, লোন নিয়েছে, নেয়নি। নিজের গয়না বন্ধক রেখেছে, দেয়নি। বাবা মাকে দিয়ে ধার করিয়েছে, করেনি।
শ্বশুরের কাছ থেকে একটা মোটা অ্যামাউন্টের টাকা ধার হিসেবে চেয়েছে? চাইনি। তাহলে সব রকমভাবে আমি চেষ্টা করেছি, মানেটা কি? আমি চেষ্টা একটাই করেছি, সেটা হচ্ছে ওয়াইটিতে এসে হাত তুলে স্যালেন্ডার করব এবং ভিউয়ার্সদের টাকায় ভালোভাবে নিয়ে মেরে সেই টাকায় আমি পরবর্তীকালে আমার অ্যাকাউন্টে ভরে আমি মজ মস্তি করব, যার প্রমাণ আমরা বিগত 1 বছরের মধ্যে দেখতে পাচ্ছি। 13,500 টাকার ফলস চুল, ডাইনিং টেবিল, ওর নাম কি বলে, ওই ঠাকুরের সিংহাসন, পায়খানা বাথরুম করা, রান্নাঘর করা, কিচেন চিমনি আনা, তারপরে হচ্ছে আবার তারপরে দুখানা ফোন, একটা 50,000 টাকার ফোন থাকা সত্ত্বেও 1 লাখ টাকার একটা আইফোন কেনা, তারপরে ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানে গিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে ফ্ল্যাট ভাড়া দিয়ে এবং তার সঙ্গে সেখানে দেনার দেন, যেই দিনকে ফ্ল্যাট ভাড়া নেওয়া হলো তারপরে পরেই কি করা, একটা এসি নিয়ে আসা। আমরা দেখতে পেয়েছি যে ক্রাউড ফান্ডিং করে এই মহিলা কি করেছে। এবারেও বলছে, কালকে যিনি লাইভ করেছেন আমাদের দিদি, তিনি বলেছেন আমি যদি সেই সময় থাকতাম ক্রাউড ফান্ডিং করতে দিতাম না। এবার সেই জায়গায় দাঁড়িয়ে ওর বক্তব্য, আপনি থাকলে কি করতেন আমি জানি না, তবে আমাকে ক্রাউড ফান্ডিং করতে প্রচুর মানুষ কিন্তু যত রকমভাবে পারা যায় চেষ্টা করেছে। ভাই, যত রকমভাবে কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও টু ভিডিও চেষ্টা করা আর কোনো একটা লিগাল ওয়েতে কাউকে নোটিশ পাঠিয়ে স্টপ করা, দুটোর মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য, সেটা বুঝতে হবে। আজকে সীমাদিকে ক্রাউড ফান্ডিং যেটা করতে বারণ করা হচ্ছে সেটা লিগাল ওয়েতে করার চেষ্টা করা হচ্ছে, তোর ক্ষেত্রে সেটা হয়নি। তুই খুল্লা ক্রাউড ফান্ডিং করেছিস, আর কিছু কন্টেন্ট ক্রিয়েটার যাদেরকে তুই ট্যাকে গুজিস, তাদের চিৎকার করলো না করলো তোর তাতে ঘন্টা ফারাক পড়ে। কাজেই তারা কি করেছে তাতে তোর কিছু আসেও নি যায়ও নি, এবং তোকে যারা সাহায্য করেছে তারাও যে তাদের কথায় একেবারেই কোনো রকম তাদের মধ্যে প্রভাব পড়েনি, সেটা তারা তোর ওই যে মিটআপে গিয়েও বুঝিয়ে দিয়েছে, তোকে টাকা দিয়েও বুঝিয়ে দিয়েছে যে তাদের কাছে তাদের কথার কোনো ফারাক পড়েনি। কিন্তু আজকের ডেটে যেটা করার চেষ্টা করা হচ্ছে সীমাদির ক্ষেত্রে, সেটা কিন্তু আইনত করার চেষ্টা করা হচ্ছে এবং বলা হচ্ছে যারা আইনত যারা সাহায্য করবে তারা কিন্তু আইনের জালে ফাঁসতে পারে, বা তাদেরকেও কিন্তু ডাকা হতে পারে যে কেন এই ধরনের একটা কাজে এই রকম একটা মানুষকে তারা সাহায্য করলো। সেখানে যারা দেবেন তারা বুঝেই দেবেন, তারা যদি মনে করেন যে আইনি ঝামেলায় পড়লে আমাদেরকে ফেলতে পারে, জেনেও আমাদের তাতে কিছু আসে যায় না, আমরা সাহায্য করবই, তাহলে আপনারা সাহায্য করবেন, সেক্ষেত্রে আমার কিচ্ছু বলার নেই। কারণ প্রত্যেকটা মানুষের নিজস্ব পার্সোনাল অভিমত আছে, সেখানে আমার কিছু বলার থাকতে পারে না, তাই না? আমি বললেই যে সে শুনবে। তবে আমি মনে করি যে কোনো পরিস্থিতিতে ক্রাউড ফান্ডিং করাটা উচিত নয়। যদি একবার এইটা পুরো ওয়াইটির মধ্যে চলতে থাকে না, আজকে নুন থেকে পান থেকে চুন খসলেই সবাই মিলে বসে পড়বে ক্রাউড ফান্ডিং করতে। প্রত্যেকটা ক্রিয়েটার বলবে আমার এই দরকার, আমার এই খাওয়া জুটছে না, আমার অমুক হচ্ছে না, আমার তমুক হচ্ছে না, তোমরা সাহায্য করো। আজকে এই যে কঠিন পরিস্থিতির গল্পটা এই বোতল রানী যখন বলে না, হাস্যকর লাগে। বিশ্বাস করুন, আমার ভীষণ হাস্যকর লাগে। জীবনে কঠিন পরিস্থিতি কেউ জানেই না, কিন্তু কঠিন পরিস্থিতি নিয়ে নটঙ্কিবাজি মার্কা কথাবার্তাগুলো যখন ওয়াইটির মার্কেটে এসে মানুষকে খাওয়ানোর চেষ্টা করে না, গা পিত্তি জ্বলে যায়। বিশ্বাস করুন, ও কঠিন পরিস্থিতি জানেই না, ও মানসিক নির্যাতন কি জানেই না, ও খাওয়ার কষ্ট কি জানেই না। আজকে দেখবেন ওর লাইফস্টাইল, গান্ডে পিণ্ডে সকাল থেকে রাত্রি পর্যন্ত গান্ডে পিণ্ডে গিলছে। লাইফস্টাইল সেই লেভেলের। লাল জলের ফোয়ারা একজন হাউস ওয়াইফ, দিন আনা দিন খাওয়া ঘর থেকে উঠে আসা একজন মেয়ে,
যার বাবা মা নুন আনতে পান্তা ফুরায় এইরকম পরিস্থিতি থেকে উঠে এসছে, সে আজকে ফ্ল্যাটের মধ্যে লাল জলের ফোয়ারা চালাচ্ছে। সে এসে যদি জ্ঞান মারে না, নেওয়া যায় না, বিশ্বাস করুন, সত্যি নেওয়া যায় না। আজকে ক্রাউড ফান্ডিং নিয়ে অন্তত ওর মতন মহিলার কাছে কোনো রকম সাজেশন, কোনো রকম বক্তব্য, কোনো রকম অজুহাত কিচ্ছু শোনার নেই। এবং সেটা মানে কি বলবো, একেবারেই অসহ্যকর মনে হয়। তারপরে চলে আসি আরও একটা ব্যাপার, যেটা সীমাদি দুটো অন্যায় করেছে, একটা ক্রাউড ফান্ডিং আর একটা হচ্ছে পরকীয়া প্রমোট, 3 হচ্ছে তার কি চাইল্ড ম্যারেজ সে প্রমোট করেছে। কিন্তু আমার বক্তব্য, এই জিনিসগুলো তো প্রথম দিন থেকে আমরা বলে আসছি, ডে 1 থেকে বলে আসছি। আজকে এত দিন কেন লেগে গেল এই কথাগুলো শুনতে, এই কথাগুলো বুঝতে? যতদিন প্রয়োজন ছিল ততদিন এই কথাগুলো কেন শোনা হয়নি? প্রশ্নটা সেইখানে, যে যতদিন প্রয়োজন ছিল ততদিন কেন শোনা হয়নি? বারবার আমরা যারা সীমাদিকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছি তারা বলেছি সীমাদির এই জিনিসটাকে সমর্থন করি না। সীমাদি পরকীয়া নিয়ে কথা বলতে পারে না, যতই সীমাদি বলুক যে ওর নাম কি বলে, স্বামী সন্তানকে রেখে সংসারে থেকে কেউ যদি মনে করে পরকীয়া করবে সেটা অ্যাকসেপ্টেড, সেটাকে আমি অন্তত মান্যতা দিতে পারি না। এটা একটা সমাজের ঘৃণ্যতর মানে নোংরামি। বর্তমান সমাজের সব থেকে মারাত্মক ধরনের রোগ, মারাত্মক ধরনের নোংরামি যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে পরকীয়া, যেটা বেশিরভাগ বাড়িতে ভেতর থেকে খোকলা ঝাঁঝরা করে দিচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কগুলোকে। আজকে কিন্তু যার প্রভাব সীমাদির ফ্যামিলির ওপরেও পড়েছে, আপনারা মানুন আর না মানুন, পড়েছে। আজকে একটা পরিবারে 3টে সদস্য, 3টে মানুষ, 3টে ঘরে থাকে। এটা আমরা কিন্তু আশা করতে পারি না, ভাবতেও পারি না। বিশেষ করে একজন শ্বাসকষ্টের পেশেন্ট আলাদা ঘরে একা শোবে, এটা কিন্তু মানা যায় না। বহুবার সীমাদিকে আমি রিকোয়েস্ট করেছি যে সীমাদি ওর নাম কি বলে, শুভদাকে একা রেখো না, উচিত না রাখা, উচিত নয় রাখা। হ্যাঁ, একটা শ্বাসকষ্টের পেশেন্টকে কখনোই একা ঘরে একা রাখা উচিত নয়। যতই তুমি রাত্রিবেলায় গিয়ে দেখে আসো না কেন, হতেই পারে তোমার চোখটা লেগে গেছে, তুমি গেলে না, হ্যাঁ অনেকটা টাইম তুমি ঘুমিয়ে পড়েছো ঘরের মধ্যে, হয়তো সেই সময় মানুষটার কোনো একটা অঘটন ঘটেছে, তুমি জানতেই পারলে না। আজকে কিছু ক্ষেত্রে সীমাদি কিন্তু একেবারে ডেসপারেটলি কন্টেন্ট দিচ্ছে। কেন বললাম? কালকে সীমাদি বাড়িতে ছিল না, সকালবেলা একটা আপডেট দিয়েছিল যে আমি বাড়ি থাকছি না, আমি কোথাও যাচ্ছি। এবং তার পরপরই ওয়াইটির দাদা দেন একটা মানে ভিডিও নামালো যে সীমাদিকে আবার হয়তো ডাক পাঠিয়েছে, আবার হয়তো মামাবাড়ির ডাক পেয়েছে সীমাদি, সেই জন্য সেখানে গেছে। এবং সীমাদি রাত্রিবেলায় দুটো লাইভ করলো, যেই লাইভে একটা লাইভের মধ্যে মানে কি বলবো, আচমকা ব্যাক ক্যামেরা অন হয়ে গিয়ে কাজলদানিকে দেখা গেল। আমি জানি না সীমাদি এইভাবে নিজের মুখে চুনকালি লেপার মানেটা কি। তুমি এগুলো একেবারেই তোমার মানে কি বলবো, তোমার কাছে কোনো ব্যাপার না। তোমার ছেলে জানে, তোমার মেয়ে জানে, তোমার আত্মীয় স্বজন প্রত্যেকেই জানে কাজলদানির এক ঘটনা তোমার জীবনে আছে এবং প্রত্যেকেই মেনে নিয়েছে। কি কারণে মেনে নিয়েছে, কি জন্য মেনে নিয়েছে, এটা একটা বড় প্রশ্নবোধক চিহ্ন আমাদের প্রত্যেকটা ভিউয়ার্সের মনে রয়েছে, আমার মনেও রয়েছে, যে একটা স্বামী কি করে নিজে জীবিত অবস্থায় সুস্থ সবল থাকা সত্ত্বেও তার স্ত্রীর অবৈধ রিলেশনকে এত নর্মালভাবে মেনে নেয়। কারণ আমরা সাধারণত জানি মেয়েদের ক্ষেত্রে এই জিনিসটা হয়, কারণ মেয়েরা যারা মেয়েদের ক্ষেত্রে এই জিনিসটা হয় মিন সেই সব মেয়েদের ক্ষেত্রে হয় যেই সব মেয়েরা টোটালি হাউস ওয়াইফ, কোনো ইনকাম করে না, নিজের পায়ে দাঁড়াতে পারে না, বা নিজের বাপের বাড়ির অবস্থা সেই রকম নেই, সেই সব মেয়েরা বাধ্য হয়ে স্বামীর এইসব বজ্জাতি ইত্রামিকে মেনে নিয়ে সংসার ধর্ম পালন করে সন্তানের মুখের দিকে তাকিয়ে, কারণ সন্তানকে নিয়ে রাস্তায় বেরোনোর ক্ষমতা তার নেই বা সন্তানকে নিয়ে গাছতলায় দাঁড়ানোর পরিস্থিতি তার নেই, তাই তার স্বামীর এই বেলেলাপানা তাকে মানতে হবে, মেনে নেয়। কিন্তু
প্রশ্ন হচ্ছে একটা স্ত্রী যে নিজে এতদিন স্বাবলম্বী ছিল না, যেই সময়কার পরকীয়া সীমাদির, সেই সময় সীমাদি কোনো ইনকাম করতো না, সেই সময়ের একটা পরকীয়াকে তার স্বামী কি কারণে এত নির্বিকার চিত্তে মেনে নিয়ে আজকে এতগুলো বছর থেকে তার সংসারটা করছেন, সেটা একটা বড় প্রশ্নবোধক চিহ্ন। কারণ সীমাদি বহুবার বলেছে আমি থাকতে চাইনি, আমি থাকতে চাই না, কিন্তু আমাকে আমার হাজবেন্ড ছাড়তে চায় না। হয়তো তিনিও তার সন্তানের মুখের দিকে তাকিয়ে তাদের সন্তানরা বাবা এবং মায়ের থেকে আলাদা হয়ে যাবে চায়নি, হয়তো সেই কারণে হয়তো এই নোংরামিটাকে মেনে নিয়েছে। আমি এটাকে নোংরামিই বলবো, আমি এটাকে নোংরামি মনে করি, আমি এটাকে নোংরামিই বলবো। একজন স্ত্রীর তার স্বামী থাকা সত্ত্বেও যদি স্বামীকে ঠকিয়ে অন্য পুরুষের সঙ্গে ভাই সে পরকীয়ার সম্পর্কে লিপ্ত থাকে এবং প্রায় সময় তাকে দেখা যায় স্বামীকে রেখে দিয়ে সে অন্য জায়গায় গিয়ে অন্য জায়গায় গিয়ে রাত কাটাচ্ছে সেই পুরুষের সঙ্গে, এটা অত্যন্ত নিন্দনীয় একটা বিষয়, যেটাকে সীমাদি বারবার কিন্তু ক্যামেরার সামনে প্রমোট করছে, যেটা একদমই মেনে নেওয়া যায় না, একদম মেনে নেওয়া যায় না। এই জিনিসটাতে আমি সীমাদিকে একদম সমর্থন করতে পারি না, আর করবো না কোনোদিনও। কালকে প্রত্যেকটা ভিউয়ার্স কিন্তু বুঝতে পারছিল তুমি কোথায় গেছো, কোন জায়গায় গেছো, আইডিয়া করতে পারছিল, কিন্তু সেখানে তারপরেও স্ট্যাম্প লাগিয়ে দেওয়ার মতন কিন্তু কেউ বলতে পারছিল না। দোনোমনও বুঝতে পারছিল, কিন্তু যতক্ষণ তুমি কিছু না দেখাচ্ছ বা সেই রকম কিছু বলতে পারছিল না। কিন্তু ব্যাক ক্যামেরাটা ফটাক্সে অন করে দিয়ে কাজলদানিকে দেখানোটা কি খুব খুব প্রয়োজন হয়ে পড়েছিল? খুব প্রয়োজন হয়ে পড়েছিল সীমাদি এইভাবে কন্টেন্ট দেওয়ার কি খুব প্রয়োজন হয়ে পড়েছিল? আমি জানি না এইভাবে কি হচ্ছে, তোমার ফ্যামিলির মান সম্মান ইজ্জত তুমি নিজে ধুলায় মিশাচ্ছ, সেখানে আমাদের কারো কিচ্ছু করার নেই, কারো কিচ্ছু বলার নেই। কেউ যদি নিজেই ভাই নিজের মুখের মধ্যে চুনকালি লেপে দাঁড়ায়, সেখানে কিছু বলার নেই। সেই জায়গায় দাঁড়িয়ে বহুবার আমরা বলেছি যে নিজে পরকীয়ায় লিপ্ত সে কখনো চীনার দিকে আঙুল তুলতে পারে না, যেটা আজকের ডেটে সেই কথাটাই উঠে আসছে। কিন্তু এটা তো আমরা বহু পুরনো কথা, বহুদিন ধরে বলে আসছি, চিৎকার করে করে বলে আসছি যে সীমাদির মুখে পরকীয়া নিয়ে কথা মানায় না। এবং আজকে এই যে আমাদের বোতল রানী যেই কথাগুলো বলছে, তার মুখেও পরকীয়া নিয়ে কোনো জ্ঞানের বাণী মানায় না। এবার তোমরা বলতে পারো তনুশ্রী সীমাদি নয় পরকীয়া করেছে, তার মুখে মানায় না, মানলাম, কিন্তু বোতল রানীর মুখে কেন মানায় না? এই কথাটা কেন বলছো? কেন বলছি, যে মহিলা নিজের স্বামীকে পায়ের তলায় রেখে ট্যাকে গুজে অন্য পুরুষের সঙ্গে ডেসপারেটলি আদ্রামি বাদ্রামি করে, সে মহিলাকেও অসভ্য নোংরা মহিলাই বলা হয়, যেটা ও দিনের পর দিন করেছে। আজকে ওর বরের সঙ্গে ইন্টিমেট সময় কাটাচ্ছে, সেই সময় একজন পর পুরুষকে সুরসুরি জাগানোর জন্য ইন্টিমেট সময়ের পরিস্থিতিটা অনুভব করানোর চেষ্টা করছে ফোনের মাধ্যমে। কতটা নিকৃষ্ট মেন্টালিটি হলে এই ধরনের নোংরা আচরণ করতে পারে? আমার কথা নয়, ও নিজে বলেছে আধ ঘন্টা পরে ফোনটা যে করেছে, 5 মিনিট পরে বা আধ ঘন্টা পরে সে ফোনটা ধরতেই পারতো, বা ফোনটা ধরে বলতেই পারতো আমি এখন ব্যস্ত রয়েছি, হাজব্যান্ড রয়েছে ঘরে, তোমাকে আমি পরে ফোন করছি, করতেই পারতো। সে সেটা করেনি। সে ফোন ধরে তার ওই অবস্থার সমস্ত ব্যাপারগুলো এই মানুষটাকে বোঝানোর চেষ্টা করছিল, কারণ এর প্রতি এর একটা দুর্বলতা রয়েছে এবং বহু দিন থেকে একে চেষ্টা করছিল জালে ফেলার, জালে আটকানোর, যেটা পারেনি। না হলে একজন বিবাহিত মহিলা কখনোই আরেকজন বিবাহিত পুরুষকে বলতে পারে না যে তুমি তো আমার সাথেও একটু খেলতে পারো। দেখুন, এগুলো তো মিথ্যে কথা নয়, প্রত্যেকটা জিনিসের কিন্তু প্রমাণ দিয়ে ওয়াইটির দাদা দেখিয়েছে, প্রমাণ দিয়ে দেখিয়েছে যে তাকে এই ধরনের মেসেজ করা হয়েছে এবং তাকে লিপ কিসের সিম্বল পর্যন্ত পাঠানো হয়েছে।
যেটা অত্যন্ত নিন্দনীয় কাজ। তাহলে যে মহিলা মনে মনে পরপুরুষকে কামনা করে সেও পরকীয়াই করে। হ্যাঁ বলবেন সহবাস না করলে পরকীয়া হয় না, মানসিকতা। স্বামী ছাড়া অন্য পুরুষকে কামনা করাটাও তো এক ধরনের অন্যায়, তাই না? আমি যদি ভুল বলে থাকি আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্বামী ছাড়া অন্য পুরুষকে কামনা করাটাও নোংরামির মধ্যেই পড়ে। তো যে মানুষ মনের দিক দিয়ে মানসিকতার দিক দিয়ে নোংরা প্রবৃত্তির, সে মানুষ অন্য কাউকে জ্ঞান দিতে পারে কি? আজকে সীমাদি যেটা করে, সীমাদি একেবারে ডেসপারেটলি স্বীকার করে, কারণ সীমাদির পরিবারের লোক এটা পুরো জানে, এটা পরিষ্কার। কোনো ফ্যামিলির লোক যদি না জানতো সীমাদি এইরকম খুল্লা একজন পুরুষের সঙ্গে একটা কোনো মানে হোটেল ফোটেলই মনে হলো গেছে, সেখান থেকে এই রকম ডেসপারেটলি লাইভ করতে পারে না, এবং সেখানে তার ব্যাক ক্যামেরা অন হয়ে গিয়ে কাজলদানিকে দেখা যাচ্ছে, এতটা অধ্যত্ত তার ফ্যামিলির লোক, তার স্বামী, তার ছেলে, তার মেয়ে, তার আত্মীয় স্বজন, তার পাড়া প্রতিবেশী না জানলে এতটা ডেসপারেটনেস কোনো মহিলা দেখাতে পারে না। এবং আমি আবার বলছি, এটা অত্যন্ত নিন্দনীয়, যেটা সমর্থনযোগ্য নয়, যেটা সমর্থনযোগ্য নয়। আজকের ডেটে তার স্বামী অসুস্থ, একজন অসুস্থ স্বামীকে ফেলে রেখে সে অন্য আরেকটা জায়গায় অন্য পুরুষের সঙ্গে সময় কাটাচ্ছে, কিচ্ছু বলার নেই জাস্ট। এবং সেটা অন ক্যামেরায় এসে প্রত্যেকটা ক্রিয়েটারকে ইচ্ছাকৃতভাবে কন্টেন্ট দিচ্ছে পয়সা ইনকামের জন্য। আমার সত্যি সীমাদি কিছু বলার নেই, বিশ্বাস করো, কিচ্ছু বলার নেই। আমার ভীষণ অত্যন্ত খারাপ লেগেছে কালকের এই ঘটনাটা দেখে। এটা তুমি না করলেও পারতে, এটা তুমি না করলেও পারতে। তোমার বোঝা উচিত তোমাকে যারা ভালোবাসে, হ্যাঁ, তাদের একটা সম্মান বলে বস্তু আছে, বুঝতে পেরেছো? অন ক্যামেরায় এমন কিছু করো না যেটা দেখলে সত্যিই লজ্জিত হতে হয়। যাই হোক, এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।